গল্প নাম মাথাহীন লাশ। আরকম নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে গল্প শুরু করা যাক। রাত হলেই শ্যামপুর গ্রামে শুনশান নীরবতা নেমে আসে। এই নীরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিঝি পোকার ডাক। একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে যেন কুসুমপুর গ্রাম। শুনশান নীরবতার এই গ্রামে আজও রাত নেমে এসেছে, কিন্তু প্রতিদিনের মত চুপচাপ নেই কেউ। খেয়ে ঘুমে পড়তা যে কৃষক, সেও এসে ভিড় পড়েছে কালনির শাখা নদী সুরিনার তীরে। ব্যাপার কিছুই না, সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ। সবাই যে যার মত বলাবলি করছে, চিনতে চেষ্টা করছে লাশটাকে, কিন্তু কেউ চিনতে পারছে না, কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে। এখন চারদিকে লোক পাঠানো হয়েছে মাথার খোঁজে। মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না। এর মাঝেই কোনো উৎসুক জনতা গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে চলেছে, কিন্তু কোনো ফলাফল নেই। হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে চেনা যায়। রাত যত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে। মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ির সুলেখাকে পাওয়া যাচ্ছে না। ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিলে সুলেখা। তারপর থেকে ওর পাত্তা নাই। সৎমাও সুলেখার কোন খোঁজ করে নাই। এখনও সুলেখার মায়ের কোন দেখা নাই। শুধু ওর বড় ভাই জমির শেখের কান্নাকাটি চলছে লাশটার পাশে। অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বারবার আছাড় খেয়ে খেয়ে মরা কান্না জুড়ে দিয়েছে জামাল শেখ। ছোট বোন তাকে অনেক ভালোবাসত সে। সকালে ঝগড়া হবার সময় বলেছিল, যা দূরে যাইয়া মরগা। এখন সেই কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝেই গ্রামের ৩ জন মুরব্বী এসে নিজেদের মাঝে বাহাস করতে লাগল। কেউ এই লাশ দাফন করতে চায়, কেউ নিয়ে ফেলতে চায় সেই পানিতে যেখান থেকে বেসে এসেছে লাশ। কেউ কেউ জানাজা পড়ার জন্যই বসে থাকল, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝেই একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেলে সেই চিৎকারের উৎসের দিকে। সেখানে এক ১২-১৩ বছরের ছেলে মাটিতে হোঁচট খেয়ে উল্টে পড়ে আছে, কিন্তু চিৎকার করেছে ভয়ে, কারণ সে যে জিনিসটার সাথে হোঁচট খেয়েছে সেটা আর কিছু না, সেই বেওয়ারিশ লাশের মাথা। মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল, কিন্তু মাটি আলগা হওয়াতে তাতে হোঁচট খেয়েছে ছেলেটা। এরপর পড়িয়ে ওঠে কান্নাকাটির রোল। সুলেখার নাকের ফুল দেখেই সবাই চিনে ফেলে এটা সুলেখার লাশ। সাথে সাথে ২-৩ জন মিলে সেই লাশের মাথা নিয়ে এসে লাশের পাশে রাখে। মরা কান্না জুড়ে দেয় জামাল শেখ আর তার আত্মীয় স্বজনরা। র‍্যামের মাতবরদের মাঝে ২-৩ জন এই লাশের জানাজা করে দাফন করতে চায় না। ৪-৫ জন তাদের সাথে কোরআন হাদিস নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। ওই গ্রামের মসজিদের মোল্লার সাথে তর্ক লেগে যায় করিম মোল্লা আর তার ছেলে রহমান মোল্লা। শেষে কোন মীমাংসা করতে না পেরে সেই লাশ ২-৩ জন মিলে কোন রকম জানাজা পড়ে দাফন করে। এর মাঝে গ্রামের হেডমাস্টার সবুজ মিয়াও ছিল। সবুজ মিয়া নিজের দায় থেকে এই কাজে উৎসাহ দেবার জন্য দোষী সাব্যস্ত হয় পরদিন এক সালিশে। দিন ৭ সবার মুখে মুখে এই ঘটনায়কের পরে ডানা মেলতে থাকে। কেউ কেউ বলা শুরু করে সবুজ মিয়া এই সুলেখার প্রেমের সম্পর্ক ছিল। আর এর রেশ ধরে কয়েকদিন পর আবার সালিশ ডাকা হয়। এই ৩ জন লাশ দাফনে জানাজা করতে চায়নি, তাদের রায়ে সবুজ মিয়াকে এক ঘরে করে রাখে সবাই। আসলে ওই ৩ জন খুব ক্ষমতাশালী বলে কেউ ওদের মুখে মুখে তর্ক করতে চায়নি। তাদের মাঝে রহমান মাওলা পরের মাসে চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াচ্ছে, তাই তার সাথে কেউ কথা কাটাকাটি করতে চায়নি। ফলাফল নিরীহ সবুজ মিয়াকে এড়িয়ে চলতে শুরু করে সবাই। কিন্তু সুলেখার ভাই জামাল শেখের বন্ধুত্ব ছিল, তাই সবুজ মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করে সে। এর মাঝে সবাই সুলেখার কথা প্রায় ভুলে যায়। ২ সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদের ইমাম ইসমাইল মিয়া ফজরের নামাজের আজান দিয়ে গিয়ে এক বীভৎস দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। সকালে সবাই তাতে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায়। কেউ বলতে পারছে না কেনে সে অজ্ঞান হয়েছে।
অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরেলে সে সবাইকে নিয়ে যায় সুলেখার লাশ যেখানে দাফন করা হয়েছিল সেখানে। সুলেখার লাশের পাশে একটা জারুল গাছ আছে, সেখানে একটা ডালে পাওয়া যায় করিম মওলার ছিন্ন ভিন্ন লাশ। প্রথমে কেউ চিনতে পারেনি, কিন্তু গাছের গোড়ায় কে যেন লাশের মাথাটা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। দৃশ্যটা দেখে অনেকেই সহ্য করতে পারেনি। শেষে পুলিশ ডেকে পাঠানো হয়। পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য। এর মাঝে রহমান মওলা খেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে। বিকেল যেতে না যেতেই সবুজ মিয়ার বাড়ি আগুনে জ্বালিয়ে দেয় সে। সবাইকে বলে বেড়াতে থাকে যে সবুজ মিয়া গুন্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে। এ সময় তার সাং পাংরা মিলে সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছামতো মারতে থাকে। শেষে মার খেয়ে সবুজ মিয়া অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুল ঘরের একটা রুমে বেঁধে রাখে। সবাই গোপনে সুলেখার ভূতের কথা বললেও রহমান মওলার সামনে কেউ তর্ক করেনি মার খাবার ভয়ে। এরপর থেকে 2 দিন ধরে বন্দি থাকে সবুজ মিয়া সেই স্কুল ঘরে। সকাল বেলা এসে রহমান মিয়ার লোক খাবার দিয়ে যায়। সবুজ মিয়ার খাওয়াইয়া শেষ হলেই মার শুরু হয়। শেষে অজ্ঞান হয়ে পড়লে তাকে দড়ি বেঁধে রেখে যায় রহমান মওলার লোকজন। এর 3 দিন পরেই আবার শ্যামপুর গ্রামে শোরগোল উঠে। এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মওলার মাথা কাটা লাশ। মাথা কাটা লাশ গ্রামবাসী 2টা দেখেছে, কিন্তু এই রহমান মওলার লাশের পায়ের দিকটা ছিল না, পাশেই পড়েছিল হাড় গোড়, যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে। এবার পুলিশ এসে সবাইকে জেরা করতে শুরু করে এবং গ্রামের বেশ কয়েকজন লোকজন পালিয়ে যায় ভয়ে। কিন্তু পুলিশকে রহমানের ভাই রহিম মওলা টাকা খাইয়ে বিদায় করে দেয়। গ্রামবাসী স্বস্তি পেলেও ভয়ে বাড়ি থেকে দিনের বেলাও লোকজন বের হওয়া বন্ধ করে দেয়। সবুজ মিয়াকে নির্যাতন বন্ধ করা হয়, কিন্তু তাকে বন্দি করেই রাখা হয় সেই স্কুল ঘরে। এর 7 দিন পরেই পরপর 2 জন লোকের লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায়। এই 2 জন হলা গ্রামের সে 2 মুরব্বি যারা সুলেখার লাশ দাফনে বান্ধা দিয়েছিল, যারা সুলেখার জানাজা পড়তে চায়নি। গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায়। যারা সেই রাতে মুরব্বিদের সাথে গলা মিলিয়েছিল তারা দূরের গ্রামে পালিয়ে যায়। এর মাঝে পুলিশ এসে 2 বার সবাইকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু খুনি ধরা পড়ে না। এর ঠিক 2 দিন পরে অমাবস্যা রাতে রহিম মওলা শুয়ে আসে ওর ঘরের খাটে। এই কয়দিনের মাঝেই সে নিজের প্রতিপত্তি প্রকাশে এলাকাতে টহল দিতে শুরু করেছে। মোটর সাইকেল নিয়ে এলাকার চ্যাংরা ছেলেপেলেদের সাথে ঘুরে ঘুরে নিজেকে বাপ ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসেবে জানান দিয়েছে। সারাদিন ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত ছিল রহিম মওলা। পাশের মকবুল বুড়ার একটা খাসি জবাই করে খেয়ে দিয়ে শান্তির একটা ঘুম দিয়েছে সে। প্রতিদিনের চেয়ে এই অমাবস্যার রাত ছিল বেশি সুনসান। রহিম মওলা গভীর ঘুমে। এমন সময়ে দরজায় টোকা পড়ে। গুনে গুনে 3টা টোকার শব্দ হয়, আর তাতেই রহিম মওলা জেগে উঠে। কিন্তু দরজা খুলে হতভম্ব হয়ে পড়েছে। দেখে তার সামনে দাঁড়িয়েছিল একটা লাশ। দেখে ভয়ে হতভম্ব হয়ে যায় রহিম। কিছু বুঝে ওঠার আগেই সেই লাশের ডান হাত তার মাথার উপর উঠে আসে এবং জ্ঞান হারায় রহিম মওলা। জ্ঞান ফিরেই একটা কুয়াশাচ্ছন্ন এলাকার আবিষ্কার করে রহিম মওলা নিজেকে। চারদিকে ঘন কুয়াশার মাঝে কয়েকবার নিজের বন্ধুদের নাম ধরে ডাক দিয়ে, কিন্তু কেউ সাড়া দিয়ে না। মনে করেছিল ও সাং পাংদের কেউ ওর সাথে ফাজলামি করছে। চিৎকার করে বিশ্রী গালাগাল দিল কিছু, কিন্তু এরপরে চারদিকে 4টা কাফনে জড়ানো লাশের অস্তিত্ব অনুভব করেছে, এবং একটু পরেই চারদিক থেকে বেতের বাড়ি শুরু হয়ে যায়। প্রচণ্ড সেই মার খেয়ে অজ্ঞান প্রায় রহিম মওলা। এমন সময়ে মার থেমে যায়। আস্তে আস্তে উঠে বসেছে। সামনে তাকিয়ে তার দৃষ্টি থেমে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে রহিম, কারণ তার সামনে বসে আছে সুলেখা। দেখেই ভয়ে চিৎকার করতে বলে যাইছে। এমন সময় সুলেখা বলে উঠে, কিরে, আমারে চিনতে পারছস? আমি সুলেখা, এই যে দেখ আমার মাথা এখনো কাটা। বলেই নিজের মাথাটা 2 হাত দিয়ে একটানে খুলে রহিম মওলার সামনে ধরল। দেখেই বমি করে দিল রহিম মওলা। 2 হাত দিয়ে পেট চেপে একপ্রস্ত বমি করে রহিম মওলা বলল, কি ছাড়ি দিমু? সেদিন কি আমাক ছাড়িছিলি রে তোরা 2 ভাই? আমি কট্টক করি কয়েছি আমাক ছাড়ি দে।
তোরা আমার ছোট ভাই লাগছে, নিজের বইন মনে করি ছাড়ি দে। কই সেদিন তো ছাড়িস নাই, আমাক দুইজন মিলি নষ্ট করলি। তারপর আমাক যাতে কেউ চিনতে না পারে, তুই তুই মলার বাচ্চা আমার মাথা কাটি ফালালি। আমার সবুজ মিয়ারে কত্তক মারলি তোরা, কই সেদিন মনে আসিল না? মনে আসিল না আমার কথা? বলেই নিজের মাথাটা আবার নিজের ধরে জোড়া লাগাল সুলেখা। এবার কেঁদেই ফেলল রহিম, বলল, আফা ভুল হয়ে গেছে আফা, তুমি আমারে এবারের মতো মাফ করি দেও আফা। আমি কইতাসি, আমি এর পেরাচিত্ত করি ছাড়ুম। এবার খিল খিল করে হেসে উঠল সুলেখা। সেই হাসি শুনে কাঁপতে শুরু করে দিল রহিম মলা। আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে সুলেখা, সামনে ভয়ার্ত রহিম মলা। তারপর রহিমের ধরে এক টানে ছিঁড়ে ফেলল তার মাথাটা। গল গল করে রক্ত পড়ছিল সেই কাটা মাথা থেকে। মাথাটা হাতে নিয়ে গা হিম করা একটা চিৎকার দিয়ে কেঁদে উঠল সুলেখা। এই ঘটনার কিছুক্ষণ পর নিজের চোখে মুখে জলের ঝাপটা খেয়ে জেগে উঠল সবুজ মিয়ে। সপ্তাহখানেক ধরে এভাবেই তার ঘুম ভাঙে। মলাদের কেউ একজন চোখে মুখে পানি ঢেলে দে, তারপর খাওয়া দে। তার কিছু খায়, কিছু খায় না। তারপর শুরু হয় মার। আজকে তাই জেগে ও চোখ বন্ধ করে রেখেছিল সে, কিন্তু মাথায় একটা কোমল স্পর্শ পেয়ে চোখ মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা। আস্তে আস্তে উঠে বসল সবুজ। শরীরে এতদিন না খাওয়ার ফলে শক্তি নাই, কিন্তু যেন নিজের চোখে খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে তার। সে বলল, সুলেখা তুই? হ্যাঁ, আমি ময়রা গিয়েছিলাম, আজকে আমার মুক্তি হইতাছে, তাই শেষবার তোমারে দেখতে আইলাম। বলে কেঁদে ফেলল সুলেখা। আমার বিশ্বাস হইতেছে না রে, তুই কেমনে মরলি রে? চোখ বড় বড় করে বলল সবুজ মিয়ে, এ তো শুইনে কোনো লাভ নাই মাস্টার, তুমি আস্তে আস্তে উঠ, নাও আমি তোমারে শেষবারের মতো খাওয়াই দিতাসি 2টা ভাত। বলে পাশে রাখা থালা থেকে ভাত খাইয়ে দিল সুলেখা সবুজকে। সবুজ নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। কোন কিছুর সাথে কোন কিছু মেলাতে মেলাতে ক্লান্ত হয়ে শেষে ভাত খেতে শুরু করল মন্ত্রমুগ্ধের মত। খাওয়া শেষে সুলেখা বলল, আমি যাই মাস্টার, তুমি কয়দিন পর সুন্দর দেখে একটা নিক্কা কইরো, আমাকে ভুলি যাইও মাস্টার। বলেই পা বাড়াল সুলেখা। এতক্ষণ ঘরের মাঝে থাকলেও এখন জ্ঞান ফিরে আসে সবুজ মিয়ার। দৌড় দিয়ে দরজার দিকে। দরজা খোলাই ছিল। খুলে দেখে ভোর হয়ে গেছে, সূর্য প্রায় উঠে গেছে, আর সেই সূর্যর দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে সুলেখা। কিন্তু সবুজ আর দৌড়ায়নি সুলেখার পেছন পেছন, কারণ সুলেখা এগিয়ে চলেছিল তার শেষ ঠিকানা, সেই কবরের দিকে।